আমরা শুরু করতে যাচ্ছি মানব শরীরতত্ত্ব, অঙ্গ সঞ্চালন এবং তার সাথে সাথে আমরা আজকে আলোচনা করব প্রাণীর ব্যবহার, প্রাণীর আচরণ, সেই সংক্রান্ত বিষয়গুলো। মানব শরীরতত্ত্ব, অঙ্গ সঞ্চালনে আমরা প্রথমে যে ক্লাসিফিকেশনটা দেখতে চাই, যে ডায়াগ্রামটা দেখতে চাই, সেটা হচ্ছে স্কেলেটন। স্কেলেটন সিস্টেমকে, টোটাল বডি স্কেলেটন সিস্টেমকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি মানব দেহের: এক্সোস্কেলেটন, এন্ডোস্কেলেটন, স্প্ল্যাঙ্কনিক স্কেলেটন। এক্সোস্কেলেটন মানে হচ্ছে যে স্কেলেটনের বাইরের দিকে কোনো চামড়া অথবা মাংসপেশি দ্বারা আবৃত নয়। এন্ডোস্কেলেটন মানে হচ্ছে চামড়া অথবা মাংসপেশি দ্বারা আবৃত অবস্থায় দেহের ভেতরের দিকে যে স্কেলেটন থাকে। আর স্প্ল্যাঙ্কনিক স্কেলেটন সিস্টেমের মধ্যে আসলে কার্টিলেজকে ফেলা হয়েছে। স্প্ল্যাঙ্কনিক স্কেলেটন সিস্টেমের মধ্যে কার্টিলেজ আলোচনা করা হচ্ছে, এন্ডোস্কেলেটনে আলোচনা করা হচ্ছে বেসিক্যালি বোনস নিয়ে, এবং এক্সোস্কেলেটনে আলোচনা করা হচ্ছে যে অ্যাপেন্ডিজেস গুলো বাইরের দিকে অবস্থান করে, যাদের মাইক্রো স্ট্রাকচার অনেকটা স্কেলেটনের সাথে মিশে যায় তাদেরকে। এক্সোস্কেলেটনের মধ্যে পড়ে দাঁত, নখ, চুল। এন্ডোস্কেলেটনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি অবস্থান অনুযায়ী। ঠিক মাঝখানে বা মিড লাইন বরাবর যে স্কেলেটনটা আছে সেটাকে আমরা বলছি এক্সিয়াল স্কেলেটন, যে এক্সিসে অবস্থান করে। আর এক্সিসের দুই পাশে যে অবস্থান করে তাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এক্সিয়াল স্কেলেটনের মধ্যে আমরা দেখতে পাই আমাদের যে স্কাল সেটা এক্সিস বরাবর অবস্থিত, আমাদের যে ভার্টিব্রা বা মেরুদণ্ড সেটা এক্সিস বরাবর অবস্থিত, এবং বক্ষ পিঞ্জর, যদিও মনে হয় যে বক্ষ পিঞ্জর হচ্ছে একটা কেস যার অবস্থান অনেকটা অ্যাপেন্ডিক্সকে ঘিরে বা টোটালি এক্সিসে না, সেই জিনিসটা ক্ল্যারিফাই করার জন্য আমরা বলতে পারি যে থোরাসিক কেস বা বক্ষ পিঞ্জরের উপাদান হচ্ছে দুটো। একটা হচ্ছে মাঝখানে অবস্থিত স্টার্নাম এবং তার চারপাশে অবস্থিত রিবস বা পরশুকার। রিবস বা পরশুকার শুরু এবং শেষ কিন্তু এক্সিসে, সেটা লাগানো আছে সামনের দিকে স্টার্নামের সাথে এবং পেছন দিকে মেরুদণ্ডের সাথে। সো থোরাসিক কেস অ্যাজ এ হোল এক্সিয়াল স্কেলেটনের একটি অংশ। তাহলে এক্সিয়াল স্কেলেটনকে আমরা তিন ভাগে ভাগ করলাম: স্কাল, থোরাসিক কেস, ভার্টিব্রা। এক্সিয়াল স্কেলেটনের সংখ্যা হচ্ছে টোটাল 80। অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের সংখ্যা হচ্ছে টোটাল 126। সেই 126 অ্যাপেন্ডিকুলার স্কেলেটনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপার পোর্শন, একটা হচ্ছে লোয়ার পোর্শন। উপরের দিকের অংশে আমরা পাই পেক্টোরাল গার্ডল। সেই পেক্টোরাল গার্ডলের অংশ হচ্ছে দুটো ক্লেভিকল এবং দুটো স্ক্যাপুলা, এবং আর্ম বা হাত, সেই হাতের মধ্যে আমরা পাচ্ছি দুই হাতে 30 করে 60 পর্যন্ত বোনস। লোয়ার পোর্শনে আছে পেক্টোরাল গার্ডল হবে না, সেটা হবে পেলভিক গার্ডল। পেলভিক গার্ডেলের অংশ হচ্ছে দুটো। পেলভিক গার্ডেলের মধ্যে আছে দুটো হিপ বোন, দুটো হিপ বোন নিয়ে তৈরি হচ্ছে পেলভিক গার্ডেল। আর পেলভিক গার্ডেল বাদে লেগে আছে টোটাল 30 করে 60 হাড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের সংখ্যা হচ্ছে 126, এক্সিয়াল স্কেলেটনের সংখ্যা হচ্ছে 80, টোটাল এন্ডোস্কেলেটনের সংখ্যা হচ্ছে 206। আমরা শুরু করব এন্ডোস্কেলেটনের ডিটেইলস আলোচনা। আমরা চলে যাচ্ছি এক্সিয়াল স্কেলেটনের আলোচনায়। এক্সিয়াল স্কেলেটনের প্রথম কম্পোনেন্ট হচ্ছে স্কাল। স্কালে যে 29 বোনস আছে, সেই 29 বোনস বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অবস্থান করে। সেই ডিভিশনগুলো কি? স্কাল টোটাল নাম্বার হচ্ছে 29। এক নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ব্রেইন বক্স। স্কালের একটা অংশ হচ্ছে উপরের দিকটার অংশ, যেটা আমাদের ব্রেইনকে কাভার করে রেখেছে বক্সের মতো করে। সেখানে হাড়ের সংখ্যা হচ্ছে 8। 2 নম্বর হচ্ছে ফেসিয়াল স্কেলেটন, আমাদের ফেসে অবস্থিত স্কেলেটন বা মুখে অবস্থিত স্কেলেটন, যাকে আমরা বলছি মুখমণ্ডলীয় অস্থি, আমাদের মুখ তৈরি করছে। সেখানে হাড়ের সংখ্যা হচ্ছে 14। 3 নম্বর হচ্ছে এয়ার অসিকলস, কানে অবস্থিত কর্ণাস্থি। আমরা জানি আমাদের কানের অংশ হচ্ছে তিনটা: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। মধ্যকর্ণে তিনটা অস্থি থাকে, তারা হচ্ছে দেহের সবচেয়ে ছোট ছোট অস্থি। এদেরকে বলা হচ্ছে ইয়ার অসিকলস, যার নাম হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এক কানে তিনটা, অপর কানে তিনটা, টোটাল ইয়ার অসিকলস এর সংখ্যা হচ্ছে 6। সর্বশেষ হচ্ছে হাই ওয়েট, যার সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8, 14, 6 এবং 1, এই নিয়ে হচ্ছে স্কালের টোটাল 29 বোনস। এর মধ্যে হাইওয়েড একটা, যা দেখতে ইউ আকৃতির বা ভি আকৃতির, আমরা জেনে গেলাম। ইয়ার অসিকলস, মেলিয়াস, ইনকাস, স্টেপিস প্রত্যেকে 2টা করে আছে, 6টা। আমরা যেটা আলাদাভাবে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ব্রেইন বক্স এবং ফেসিয়াল স্কেলেটন। প্রথমে আমরা আলোচনা করব ব্রেইন বক্স। ব্রেইন বক্সে যে 8টি হাড় আছে, সেই 8টি হাড়কে আমরা দুটো ভাগে ভাগ করে নামগুলো উচ্চারণ করতে চাই। একটি হচ্ছে আনপেয়ার্ড হাড়, আনপেয়ার্ড বোনস, এবং অপরটি হচ্ছে পেয়ার্ড বোনস। যেই হাড়গুলো জোড়ায় থাকে তাই হচ্ছে পেয়ার্ড বোনস। ব্রেইন বক্সের পেয়ার্ড বোনস হচ্ছে মূলত দুটি। একটি হচ্ছে প্যারাইটাল, ব্রেইন বক্সের ছাদ তৈরি করছে,
এবং অপরটি হচ্ছে টেম্পোরাল। ব্রেইন বক্সের দুপাশের দেয়াল তৈরি করছে টেম্পোরাল এবং প্যারাইটাল, এদের প্রত্যেকের সংখ্যা হচ্ছে 2টো করে। আর বাকি থাকে 4টি হাড়, সেই 4টি আনপেয়ার্ড বোনসের নাম হচ্ছে, সবার সামনে থাকে ফ্রন্টাল, সামনের দেয়াল, সবচেয়ে পেছনের দেয়াল হচ্ছে অক্সিপিটাল, ফ্লোর তৈরি করে স্ফেনোয়েড, এবং ফ্লোরের সামনের দিকে সামনের দেয়ালের সাথে সংযুক্ত অবস্থায় ছোট্ট একটা হাড় যার নাম হচ্ছে ইথময়েড। তাহলে টোটাল ব্রেইন বক্সের হাড় হচ্ছে 8টা, পেয়ার্ড বোনস হচ্ছে 2টো, আনপেয়ার্ড বোনস হচ্ছে 4টি। ব্রেইন বক্সের আলোচনার পর আমরা চলে যাচ্ছি ফেশিয়াল স্কেলেটনের আলোচনায়। ফেশিয়াল স্কেলেটনের সংখ্যা হচ্ছে টোটাল 14। এখানেও আমরা পেয়ার্ড এবং আনপেয়ার্ড 2টো ভাগে ভাগ করে আলোচনা করব। ফেশিয়াল স্কেলেটনের মধ্যে আনপেয়ার্ড বোনস হচ্ছে 2টো, একটা হচ্ছে ম্যান্ডিবল, আমাদের নিচের চোয়াল, উপরে এই পাশ থেকে টেম্পোরালের সাথে এবং এই পাশে টেম্পোরালের সাথে সংযুক্ত একটা লম্বা ভি বা ইউ আকৃতির হাড়। আরেকটি হচ্ছে ভোমার, নাকের মাঝখানে অবস্থিত নাসা ব্যবধায়ক হিসেবে কাজ করা হাড়, যের নাম হচ্ছে ভোমার। এই 2টো হাড় হচ্ছে আনপেয়ার্ড বোনস। এছাড়া পেয়ার্ড বোনসের নামের তালিকায় আছে 6টি হাড়ের নাম। 1 নম্বরে আমরা বলতে পারি মেক্সিলা, আমাদের মুখের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়, মুখের আকার বা শেপ গঠনকারী হাড়ের প্রথম তালিকায় নাম চলে আসবে মেক্সিলা। 2 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে নেজাল, নাকের পিঠে থাকে, নাকের নিচে থাকে ইনফিরিয়র নেজাল কঙ্কা। জাইগোমেটিক, প্যালাটাইন, তালুতে থাকে, প্যালেটে থাকে প্যালাটাইন। চোখের গহ্বরে থাকে, যার সাথে লেক্রিমাল ফ্লুইড বা চোখের পানি সম্পর্ক আছে, তা হচ্ছে লেক্রিমাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনপেয়ার্ড বোনস হচ্ছে 2টা, পেয়ার্ড বোনস হচ্ছে 6টা। 6 দুগুণে 12, 12 এবং 2 14, টোটাল ফেশিয়াল স্কেলেটন হচ্ছে 14। ফেশিয়াল স্কেলেটনের নাম মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে মামা, জানলা, ভয় পাই। ম্যান্ডিবল, মেক্সিলা, জাইগোমেটিক, নেজাল, লেক্রিমাল, ভোমার, প্যালাটাইন, ইনফিরিয়র নেজাল কঙ্কা। 1 2 3 4 5 6 7 এবং 8। মনে রাখতে হবে ফেশিয়াল স্কেলেটনের টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে 14, কিন্তু যদি বলা হয় কয় ধরনের হাড় আছে তাহলে আমরা বলবো 8 ধরনের হাড় আছে। তাহলে এক্সিয়াল স্কেলেটনের মধ্যে প্রথম যে অংশটি ছিল স্কাল, সেই স্কালের 29টা হাড়ের নাম আমরা জেনে গেলাম। প্রথমে ছিল ব্রেইন বক্স, তারপরে ছিল ফেশিয়াল স্কেলেটন, তারপরে ইয়ার অসিকলস এবং সর্বশেষ ছিল হাইফেড। এবার আমরা চলে যাচ্ছি থোরাসিক কেজ। থোরাসিক কেজ, এখানে আমরা দেখতে পাই যে 2 ধরনের হাড় আছে, কিন্তু হাড়ের সংখ্যা হচ্ছে 25। 2 ধরনের হাড় কি? 1 নাম্বার হচ্ছে স্টার্নাম, সামনের দিকে থাকে একটি মাত্র হাড়, যার সংখ্যা হচ্ছে 1, এবং 2 নাম্বার হচ্ছে রিবস বা পশ্চুকা, যার সংখ্যা হচ্ছে 12 পেয়ার্স বা 24। 2 ধরনের হাড়, সংখ্যা 25। রিবস বা পশ্চুকার ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে হবে। যে ইনফরমেশনগুলো জানতে হবে সেটি হচ্ছে রিবস 2 ধরনের হয়, একটি হচ্ছে প্রকৃত পশ্চুকা, আরেকটি হচ্ছে অপ্রকৃত পশ্চুকা। প্রকৃত পশ্চুকা হচ্ছে ফার্স্ট 7 পেয়ার্স অফ রিব। প্রথম 7 জোড়া পশ্চুকাকে বলা হচ্ছে প্রকৃত পশ্চুকা। কেন এদেরকে প্রকৃত পশ্চুকা বলা হচ্ছে এবং পরের 5 জোড়াকে কেন বলা হচ্ছে না? প্রথম 7 জোড়া পশ্চুকা পেছনে থোরাসিক কশেরুকার সাথে লাগানো থাকে এবং সামনে এসে সরাসরি স্টার্নামের সাথে সংযুক্ত হয়। পরবর্তী যে 5 জোড়া পশ্চুকা আছে তারা প্রত্যেকেই পেছনে থোরাসিক কশেরুকার সাথে সংযুক্ত, কিন্তু প্রত্যেকেই সামনে এসে সরাসরি স্টার্নামের সাথে সংযুক্ত না। এদের মধ্যে 8th, 9th এবং 10th পেয়ার রিবস 7th পেয়ার অফ রিবস এর নিচে এসে সংযুক্ত হয়। তার মানে স্টার্নামের সাথে সরাসরি সংযুক্ত না হলেও পরোক্ষভাবে 7ম জোড়া পশ্চুকার মাধ্যমে সংযুক্ত হয়। আর 11th এবং 12th পেয়ার অফ রিব পেছনে থোরাসিক কশেরুকার সাথে সংযুক্ত, কিন্তু সামনে কোনো কিছুর সাথেই সংযুক্ত থাকে না। এজন্য এদেরকে বলা হয় ফ্লোটিং রিবস। তাহলে ফ্লোটিং রিবস বেসিক্যালি হচ্ছে একটা অপ্রকৃত পশ্চুকা। অপ্রকৃত পশ্চুকার একটা অংশ হচ্ছে ফ্লোটিং রিবস। অপ্রকৃত পশ্চুকা 5 জোড়া, ফ্লোটিং রিবস বা ভাসমান পশ্চুকা 2 জোড়া।
থোরাসিক কেজের পরে আমরা চলে যাচ্ছি ভার্টিব্রার আলোচনায়। আমরা দেখেছি যে কশেরুকার সংখ্যা হচ্ছে টোটাল 26, কিন্তু প্রথমে কশেরুকার সংখ্যা 26 থাকে না। প্রথমে কশেরুকার সংখ্যা থাকে 23, ভার্টিব্রি। আমরা লিখেছি 26, প্রথমে 33 থাকে, পরে 26 হয়। 5টি ক্যাটাগরিতে ভার্টিব্রি গুলো সাজানো থাকে মানুষের শরীরে: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, সেক্রাল এবং কক্সিজিয়াল। সার্ভাইকাল 7, থোরাসিক 12। এই 12 নাম্বারটা আমাদেরকে আরেকটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে 12 পেয়ার অফ রিবস, দুই পাশে 12টি থোরাসিক কশেরুকার সাথে লাগানো থাকে। লাম্বার 5, সেক্রাল 5, কক্সিজিয়াল 4। সেক্রাল 5 পরবর্তীতে একীভূত হয়ে যায় 1, কক্সিজিয়াল 4 পরবর্তীতে একীভূত হয়ে যায় 1। সো at birth 33 থাকলো, পরবর্তীতে 17 to 26 ইয়ার্স অফ এজ আমরা আরেকটু সহজ করে মনে রাখতে পারি 26 at 26, তার মানে 26 বছর বয়সে কশেরুকার সংখ্যা দাঁড়ায় 26-এ। তাহলে যদি বলা হয় জন্মের শুরুতে বা কোনো পরিবর্তন ছাড়াই কশেরুকার সংখ্যা 33, কিন্তু পূর্ণাঙ্গ পুরুষে, পূর্ণাঙ্গ নারীতে, পূর্ণাঙ্গ মানুষে কশেরুকার সংখ্যা হচ্ছে 26। এই 26 কশেরুকার বৈশিষ্ট্যর মধ্যে কিছু মিল আছে, কিছু অমিল আছে। এদের মধ্যে যে মিলগুলো আছে সেই মিলগুলোকে একসাথে উপস্থাপন করে যে কশেরুকার কথা চিন্তা করা হয় তাকে বলা হচ্ছে আদর্শ কশেরুকা। আদর্শ কশেরুকা সবার কমন বৈশিষ্ট্যগুলো বহন করে, এছাড়াও এদের নিজস্ব কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। আমরা প্রথমে কমন বৈশিষ্ট্যগুলো দেখি, পরবর্তীতে আমরা এদের আনকমন বা অনন্য বা ইউনিক বৈশিষ্ট্যগুলো দেখব। একটি আদর্শ কশেরুকা বা টিপিক্যাল ভার্টিব্রা। টিপিক্যাল ভার্টিব্রার প্রধান অংশ হচ্ছে দুটি, একটি হচ্ছে বডি বা সেন্ট্রাম, আরেকটি হচ্ছে আর্চ। বডি বাদে, দেহ বাদে বাদ বাকি পুরো অংশটাই হচ্ছে আর্চ। আর্চের অংশ যদি আমরা দেখতে চাই যে এটা যদি হয় বডি, এটার পেছনে যদি থাকে ফোরামেন, এটা যদি পেডিকাল, লেমিনা এবং এদিকে যে আর্টিকুলার প্রসেস থাকে, তাহলে আমরা দেখতে চাই যে আর্চে কি কি অংশ আছে। প্রথমেই আমরা পাই বডির পেছনে এসে ভার্টিব্রাল ফোরামেন, যার মধ্য দিয়ে চলে যাচ্ছে স্পাইনাল কর্ড। এরপর আমরা মনে রাখার জন্য প্রথমে কেন্দ্র থেকে যাব প্রান্তে, তারপর প্রান্ত থেকে যাব আবার কেন্দ্রে। কেন্দ্র থেকে প্রান্তে যাওয়ার পথে প্রথম যে অংশটা পড়ে তার নাম হচ্ছে পেডিকাল। একদম প্রান্তে চলে আসলে যে অংশটা পড়ে তার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস থেকে আবার যখন কেন্দ্রের দিকে ফিরে যাব, মাঝখানে যে অংশটা পড়ে সেটা হচ্ছে লেমিনা। দুই পাশের লেমিনা দুটো যখন পরস্পর একীভূত হয়ে যাবে তখন তার নাম হবে স্পাইনাস প্রসেস। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো প্রসেসের ছবি দেখা যাচ্ছে। মূলত এই প্রসেসের সংখ্যা হচ্ছে 4টি, উপরের পৃষ্ঠে 2টি, নিচের পৃষ্ঠে 2টি। এই প্রসেসগুলোকে বলা হচ্ছে আর্টিকুলার প্রসেস, নামের মধ্যেই অর্থ নিহিত আছে। এরা আর্টিকুলেশন বা জোড়া লাগানোর কাজে নিয়োজিত। উপরের দিকে যারা আছে তারা হচ্ছে সুপিরিয়র এবং নিচের দিকে যারা আছে তারা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আদর্শ ভার্টিব্রায় প্রসেস আছে 3 ধরনের: ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, আর্টিকুলার প্রসেস। আর যদি বলা হয় একটি আদর্শ কশেরুকায় প্রসেসের সংখ্যা কত, তাহলে আমরা বলতে পারি 1, 2 এবং ট্রান্সভার্স প্রসেস 2, স্পাইনাস প্রসেস 1, 3, আর আর্টিকুলার প্রসেস হচ্ছে 4, টোটাল 7 ইন নাম্বার। এবার আমরা চলে যাই দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ আদার ভার্টিব্রাস বা অল ভার্টিব্রাস। অন্যান্য কশেরুকাগুলোর বা সবগুলো কশেরুকারই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। সেই অনন্য বৈশিষ্ট্যগুলো কি? সার্ভাইকাল কশেরুকার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে ট্রান্সভার্স ফোরামেন থাকে, তার মানে ট্রান্সভার্স প্রসেসে ছিদ্র থাকে। দুই পাশের দুটো ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে দুটো করে ছিদ্র থাকে, যাকে বলা হয় ট্রান্সভার্স ফোরামেন। এর মধ্যে দিয়ে ভার্টিব্রাল ধমনী প্রবাহিত হয়। 2 নাম্বার হচ্ছে থোরাসিক। থোরাসিক কশেরুকার একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে রিবস এসে যুক্ত হয়। সো থোরাসিক কশেরুকার দেহ ও ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফেসেট নামক অংশ থাকে। কোস্টাল ফেসেট হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতির খাঁজ যুক্ত ফাঁকা জায়গা যেখানে এসে রিবস এসে জোড়া লাগে। 3 নাম্বার হচ্ছে লাম্বার।
লাম্বার কশেরুকার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুইটা এক্সট্রা প্রসেস থাকে, একটাকে বলা হচ্ছে মেমিলারি এবং অপরটি হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। এরপর হচ্ছে সেক্রাল। সেক্রাল কশেরুকা চেনা বা আইডেন্টিফাই করা সহজ, কারণ সেক্রাল কশেরুকাগুলো 5টি কশেরুকা মিলে একটি কশেরুকায় পরিণত হয়েছে। তারপরে এখানে কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে একটি অগ্রমুখী বা ঊর্ধ্বমুখী প্রবর্ধন আছে যার নাম হচ্ছে প্রমন্টরি, এবং নিচের দিকে একটি প্রবর্ধন আছে যার নাম হচ্ছে কর্নুয়া। সর্বশেষ কক্সিজিয়াল। কক্সিজিয়ালে যে প্রবর্ধনটি পাওয়া যায় তার নাম হচ্ছে কর্নুয়া। তাহলে এইগুলো হচ্ছে 5 ধরনের কশেরুকার অনন্য বৈশিষ্ট্য। প্রথমে আমরা আলোচনা করেছিলাম এদের মধ্যকার কমন বৈশিষ্ট্য। আমাদের এক্সিয়াল স্কেলেটনের আলোচনাটা শেষ, আমরা চলে যাচ্ছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের আলোচনায়। অ্যাপেন্ডিকুলার স্কেলেটনকে আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করেছিলাম, একটি হচ্ছে আপার পোর্শন, একটি হচ্ছে লোয়ার পোর্শন। আপার পোর্শনে আমরা ভাগ করেছি পেক্টোরাল গার্ডেল, আরেকটি হচ্ছে আর্ম। পেক্টোরাল গার্ডেলে আছে দুটো ধরনের হাড়, একটা হচ্ছে ক্ল্যাভিকল যার সংখ্যা হচ্ছে 2 পাশে থাকে, একে বলা হচ্ছে কলার বোন, ফিমেলে এই হাড়টাকে বলা হচ্ছে বিউটি বোন। আর পেছনের দিকে থাকে স্ক্যাপুলা যার সংখ্যা 2। টোটাল পেক্টোরাল গার্ডেলের হাড়ের সংখ্যা হচ্ছে 4। আর্মে আমরা দেখতে পাই যে একটি হাতে আছে 30, অপর হাতে আছে 30, টোটাল আর্মে হাড়ের সংখ্যা হচ্ছে 60। তাহলে আমরা 60 হাড়ের হিসাব একটু দেখে নেই। প্রথমে যদি আমরা চিন্তা করি ঊর্ধ্ববাহু এবং নিম্নবাহু, তাহলে ঊর্ধ্ববাহুতে যে একটি মাত্র হাড় আছে তার নাম হচ্ছে হিউমেরাস। 2 নম্বর হচ্ছে নিম্নবাহু, সেখানে আছে রেডিয়াস এবং আলনা। তাহলে ঊর্ধ্ববাহু এবং নিম্নবাহুতে আছে টোটাল 3টি হাড়। বাকি যে 27 হাড় আছে তা আছে হ্যান্ডে। যে হ্যান্ডে হাড়ের সংখ্যাগুলো কি? প্রথমে আছে কার্পাল 8, মেটাকার্পাল 5 এবং ফ্যালাঞ্জেস 14। ফ্যালাঞ্জেস 14 গুলোর কোনো আলাদা আলাদা নামকরণ হয় না। মেটাকার্পাল যে 5টি আছে, এই 5টির বৃদ্ধাঙ্গুলি থেকে ক্ষুদ্রাঙ্গুলির দিকে যদি আমরা আগাই তাহলে এদেরকে প্রথম যথাক্রমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ মেটাকার্পাল বলা হয়। তার মানে মেটাকার্পাল গুলোর স্বতন্ত্র কোনো নাম নেই। তো আমাদেরকে যে নামটা জানতে হবে সেটি হচ্ছে কার্পাল হাড়ের নামগুলো কি। কার্পাল হাড়ের নামগুলো মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি। সেই নিমোনিক্সটি হচ্ছে she looks too pretty, try to catch her। টোটাল 8টি শব্দ: স্কেফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, কেপিটেট, হেমেট। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের আপার পোর্শনের সবগুলো হাড়ের নাম। যদি হিউমেরাসের সংখ্যা জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলবো 2, কারণ দুটো হাড়ের সংখ্যা একসাথে হিসাব করে বলতে হবে। যদি এক হাতে অথবা এক ঊর্ধ্ববাহুর হিসাব করা হয় তাহলে আমরা ঠিক এইভাবে সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করব। এবার আমরা চলে যাচ্ছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের লোয়ার পোর্শনে। লোয়ার পোর্শনে পেক্টোরাল গার্ডেলের জায়গায় হবে পেলভিক গার্ডেল, আর্মের জায়গায় হয়ে যাবে লেগ। লোয়ার পোর্শন পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেলে হাড়ের সংখ্যা হচ্ছে 2টো, সেটা হচ্ছে হিপ বোন, কোমরের হাড় যার সংখ্যা হচ্ছে 2। এই হিপ বোনের আকার এবং আকৃতিতে মেল এবং ফিমেলের পার্থক্য আছে। ফিমেলের হিপ বোনের যে ডায়ামিটার সেটা একটু বড় হয়, যে ক্যাভিটিটা তৈরি হয় সেই ক্যাভিটিটা বড় হতে হয়, কারণ প্রেগনেন্সি রিলেটেড। প্রেগনেন্সির সময় ইউটেরাসের সাইজ মোর দেন 20 টাইমস বড় হয়। সেই ইউটেরাসকে জায়গা দেওয়ার জন্য, একুমুলেশন করার জন্য হিপ বোনের ডায়ামিটার বড় হয়, হিপ ক্যাভিটিটা অনেক বড় হয়, পেলভিক ক্যাভিটি। লেগের মধ্যে হিসাবটা ঠিক আগের মতোই, কিন্তু এক্ষেত্রেও 30টা হাড় হবে এবং তাকে আমরা 2 দিয়ে হিসাব করব। হিউমেরাসের জায়গায়, রেডিয়াসের জায়গায় এবং আলনার জায়গায় নামগুলো একেবারেই চেঞ্জ হয়ে যাবে। হিউমেরাসের জায়গায় হবে ফিমার, তারপরে হয়ে যাবে টিবিয়া এবং ফিবুলা। কার্পালের নাম চেঞ্জ হয়ে যাবে টার্সাল, মেটাকার্পাল হয়ে যাবে মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেসের জায়গায় অক্ষুণ্ণ থাকবে। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টার্সাল হাড়ের সংখ্যা হচ্ছে 7, 8 হবে না। টার্সাল হাড়ের সংখ্যা যদি 7 হয়ে যায় তাহলে টোটাল হাড়ের সংখ্যা হয়ে যাচ্ছে 29। সো লেগে আরেকটি স্পেশাল হাড় আছে যা টোটাল 30 সংখ্যাটি পূর্ণ করে দিচ্ছে, তা হচ্ছে
প্যাটেলা, যার সংখ্যা হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখতে পাই ফ্যালাঞ্জিসের কোনো নামকরণ হচ্ছে না। মেটাটার্সাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, টার্সাল হাড় আছে 7টা। সেই 7টা হাড়ের নাম আমরা মনে রাখার চেষ্টা করব না, কারণ আমরা কার্পাল হাড়গুলোর নাম মনে রাখবো। কার্পাল হাড় ছাড়া যেই নামগুলো আমাদের কাছে অপরিচিত মনে হবে তাই হবে টার্সাল হাড়ের নাম। তাহলে আমরা এক্সিয়াল স্কেলেটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের নামগুলো পড়লাম। এখন আমরা চলে যাব কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এবং স্পেশাল ফিচার সংক্রান্ত কথাবার্তায়, যেই কথাবার্তাগুলো আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি জরুরি। কশেরুকার আলোচনা শেষ করব আমরা এদের বিভিন্ন আকৃতিগুলোকে একসাথে একুমুলেট করার মাধ্যমে। বিভিন্ন ধরনের আকৃতি দেখা দেয়। আমাদের যত ধরনের অস্থির কথা আমরা বললাম এদের মধ্যে বিভিন্ন আকৃতি আছে, যেমন ঝিনুকের মতো ফ্রন্টাল, চতুষ্কোণা প্যারাইটাল, অনিয়ত চতুষ্কোণা জাইগোমেটিক এবং ভোমার, আয়তাকার নেজাল, ইউ বা ভি আকৃতির হচ্ছে হাইওয়েড এবং মেন্ডিবল, এফ আকৃতির হচ্ছে ক্ল্যাভিকল, ত্রিকোণাকার হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা হবে না, হবে সেক্রাল, প্যাটেলা, এবং স্টারনামের একটি অংশ আছে যার নাম হচ্ছে মেনুব্রিয়াম, ত্রিভুজাকার হচ্ছে কক্সিক্স, হৃৎপিণ্ড আকৃতির দেহ দেখা যায় থোরাসিক কশেরুকায়, আবার বৃক্ক আকৃতির দেহ দেখা যায় লাম্বার কশেরুকায়। যে ভার্টিব্রাল ফোরামেন আছে সেই ভার্টিব্রাল ফোরামেন হতে পারে ত্রিকোণাকার, হতে পারে গোলাকার। ত্রিকোণাকার ভার্টিব্রাল ফোরামেন দেখা যায় সার্ভাইকাল এবং লাম্বার কশেরুকায়, গোলাকার ভার্টিব্রাল ফোরামেন দেখা যায় থোরাসিক কশেরুকায়। আকৃতির পর আমরা চলে যাচ্ছি অস্থি এবং তরুণাস্থির কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট এবং এদের মধ্যকার পার্থক্য এবং এদের বিভিন্ন ধরনের প্রকারভেদ কেন্দ্রিক আলোচনায়। অস্থি এবং তরুণাস্থির মধ্যে প্রধান যে পার্থক্যটার কথা আমরা সবসময় বলি সেটা হচ্ছে স্থিতি স্থাপকতার পার্থক্য। অস্থি অস্থিতি স্থাপক, তরুণাস্থি স্থিতি স্থাপকতা প্রদর্শন করে। তার মানে তরুণাস্থির যে গঠনগত ভূমিকা আছে সেই গঠন বা অবয়বের মধ্যে রিজিডিটির পরিমাণ কম, অস্থিতে রিজিডিটির পরিমাণ বেশি। অস্থিতে 3 ধরনের কোষ থাকে আমরা জানি, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। অপরদিকে তরুণাস্থিতে 2 ধরনের কোষ থাকে, কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট। অস্থির ম্যাট্রিক্সে যে প্রোটিন উপাদানগুলো পাওয়া যায় তার নাম হচ্ছে ওসিওমিউকয়েড, ওসিওঅ্যালবুমিনয়েড। তরুণাস্থিতে যে প্রোটিনগুলো পাওয়া যায় তার নাম হচ্ছে কন্ড্রোমিউকয়েড, কন্ড্রোঅ্যালবুমিনয়েড। অস্থি 2 ধরনের হয় আমরা জানি, হেবাসিয়ান তন্ত্রের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে নিরেট অস্থি, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। হেবাসিয়ান তন্ত্র অস্থিতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে, কিন্তু তরুণাস্থিতে হেবাসিয়ান তন্ত্র কখনোই থাকে না। যদি বলা হয় সকল অস্থিতেই হেবাসিয়ান তন্ত্র থাকে তাহলে সেটা হবে ফলস স্টেটমেন্ট, কারণ অস্থির মধ্যে এক ধরনের অস্থি আছে স্পঞ্জি অস্থি যেখানে হেবাসিয়ান তন্ত্র থাকে না, আবার তরুণাস্থিতে হেবাসিয়ান তন্ত্র কখনোই থাকে না। সো হেবাসিয়ান তন্ত্রের উপস্থিতি অনুপস্থিতি কেন্দ্রিক কিছু জটিলতা অস্থি তরুণাস্থির মধ্যে বিরাজমান। আমরা চলে যাচ্ছি অস্থির প্রকারভেদ কেন্দ্রিক আলোচনায়। অস্থিকে 2 ভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে হেবাসিয়ান তন্ত্রের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে, আরেকটি হচ্ছে আকৃতি বিবেচনায়। আকৃতি বিবেচনায় অস্থি হতে পারে লং বোন, লম্বা হাড়, মূলত হিউমেরাস, ফিমার, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা। শর্ট বোন, খাটো হাড়, মূলত কার্পাল, মেটাকার্পাল, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোনের মধ্যে পড়ে স্কালের হাড়গুলো। ইরেগুলার বোন, অনিয়ত অস্থি, অনিয়ত অস্থির মধ্যে আসছে আমাদের ভার্টিব্রা, যার গঠন নিয়ত না, অনিয়ত, একটু ডিফারেন্ট, রেগুলার না। সর্বশেষ হচ্ছে নিউমেটিক বোন, যেই হাড়ের ভেতরে ফাঁকা অংশ থাকে, যেই ফাঁকা অংশে বাতাস অবস্থান করে। নিউমেটিক বোন হচ্ছে 4 ধরনের, সংখ্যা 4 বললাম না, বললাম 4 ধরনের, যেমন ফ্রন্টাল, স্ফেনোয়েড, ইথময়েড এবং সর্বশেষ হচ্ছে মেক্সিলা। আমরা জানি ফ্রন্টালের সংখ্যা 1, স্ফেনোয়েডের সংখ্যা 1, ইথময়েডের সংখ্যা 1, কিন্তু মেক্সিলা একটা পেয়ার্ড হাড়, তার সংখ্যা হচ্ছে 2। তাহলে নিউমেটিক বোন আছে কয় ধরনের? আমরা জানি 4 ধরনের, কিন্তু নিউমেটিক বোনের সংখ্যা কত? তাহলে আমরা বলবো 5। হেবাসিয়ান তন্ত্রের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে হতে পারে 2 ধরনের হাড়, একটা হচ্ছে নিরেট বা কম্প্যাক্ট বোন, আরেকটা হচ্ছে স্পঞ্জি বোন। নিরেট বোনে বা কম্প্যাক্ট বোনে কোন ধরনের হেবাসিয়ান তন্ত্র থাকে, স্পঞ্জি হাড়ে হেবাসিয়ান তন্ত্র থাকে না। হেবাসিয়ান তন্ত্রের অন্তর্ভুক্ত অংশগুলো কি কি আমরা যদি দেখি, 1 নম্বর হচ্ছে হেবাসিয়ান নালী, কেন্দ্রে থাকে। হেবাসিয়ান নালীকে ঘিরে কিছু বৃত্তাকার উপরেখা থাকে যাদেরকে বলা হচ্ছে ল্যামেলা,
বা বহু বচনে ল্যামেলি। ল্যামেলির মধ্যে কিছু ছোট ছোট গহ্বর থাকে যাদেরকে বলা হচ্ছে লেকুনা। এই লেকুনাগুলো আশেপাশের ল্যামেলিতে অবস্থিত লেকুনার সাথে সংযোগ রক্ষা করে ক্যানালিকুলির মাধ্যমে। তাহলে হেবার্সিয়ান নালী, ল্যামেলি, লেকুনা এবং ক্যানালিকুলি, এই নিয়ে হচ্ছে হেবার্সিয়ান তন্ত্র। হেবার্সিয়ান তন্ত্র অস্থির একটি অনন্য বৈশিষ্ট্য, তা তরুণাস্থিতে থাকে না। আমরা চলে যাচ্ছি তরুণাস্থির প্রকারভেদ সংক্রান্ত আলোচনায়। অস্থির প্রকারভেদের পর আমরা আলোচনা করতে চাই তরুণাস্থির প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ কার্টিলেজ। কার্টিলেজ 4 ধরনের হতে পারে: স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, পিত তন্তুময় বা ইলাস্টিক কার্টিলেজ, শ্বেত তন্তুময় হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ এবং সর্বশেষ ক্যালসিফাইড তরুণাস্থি। এই 4 ধরনের তরুণাস্থির ক্ষেত্রে যে জিনিসটি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এদের অবস্থান বা এদের ডিস্ট্রিবিউশন। এদের ডিস্ট্রিবিউশন মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখবো, সেটি হচ্ছে র্যাব। আর দিয়ে মনে রাখবো রেসপিরেটরি সিস্টেম, তার মানে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যাবে শ্বসনতন্ত্রে। শ্বসনতন্ত্রের অংশগুলো আমরা জানি নাসারন্ধ্র, নাসাগলবিল, ষড়যন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং পরবর্তীতে ফুসফুস। ফুসফুস বহির্ভূত যে অংশগুলো আছে সেই অংশগুলোতে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। ই হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ 2 নম্বরে যেটি আছে, এবং তাতে আছে 3টি ই। একটি ই হচ্ছে এক্সটার্নাল এয়ার, একটি হচ্ছে এপিগ্লটিস এবং অপরটি হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। সর্বশেষ বি দিয়ে আমরা ভাগ করব 2টা। একটা হচ্ছে বডি অফ ভার্টিব্রা, কশেরুকার দেহ। মূলত 2টি কশেরুকার দেহের মধ্যবর্তী অংশে যে অংশটি আছে সেটি হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি বা হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু বা কার্টিলেজ। এবং পরবর্তী বি দিয়ে আমরা মনে রাখবো বিগ বোনস, অল্টারনেটিভলি মনে রাখবো লং বোনস। তার মানে লম্বা হাড়গুলোর ঠিক মাথা বরাবর যেই তরুণাস্থিগুলো থাকে তা হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। লম্বা হাড় আছে আমরা জানি, মূলত বুঝাই আমরা হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা। এগুলোর হেড সাইডে যেই তরুণাস্থিটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিফাইড কার্টিলেজ। বোনস এবং কার্টিলেজের ক্লাসিফিকেশনের পর আমরা চলে যাচ্ছি পেশি সংক্রান্ত আলোচনায়। কারণ অস্থি সঞ্চালনে প্রধান ভূমিকা পালন করে পেশি, এবং আমরা জানি কোন পেশি সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। পেশি আলোচনায় কিছু স্পেশাল শব্দ আমাদের মাথায় রাখতে হবে, যেমন যাকে আমরা বলি স্বাভাবিকভাবে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা লেমা, তাকেই পেশির ক্ষেত্রে বলা হচ্ছে সার্কোলেমা। সাইটোপ্লাজম হয়ে যাচ্ছে সার্কোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যাচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবং পেশির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে মায়োফাইব্রিল। সেই মায়োফাইব্রিলে থাকছে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন, যাদেরকে আমরা বলি কন্ট্রাকটাইল প্রোটিন বা সংকোচনকারী প্রোটিন। এই যে মায়োফাইব্রিল আছে, মাসেলের বিভিন্ন ফাইবার আছে, সেই ফাইবারগুলোর যে আবরণ আছে সেই আবরণগুলো জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মাসেলের ফাইবার বা মাসেল ফাইবারের গুচ্ছ সবগুলোকে ঘিরে টোটাল 3টি লেয়ারে 3 ধরনের আবরণ থাকে। একটি মাসেল ফাইবারকে ঘিরে থাকে এন্ডোমাইসিয়াম। মাসেল ফাইবারের গ্রুপকে বলা হচ্ছে ফেসিকুলাস। ফেসিকুলাসকে ঘিরে থাকে পেরিমাইসিয়াম, এবং একাধিক ফেসিকুলাসকে ঘিরে থাকে বা একের অধিক বা ততোধিক ফেসিকুলাসকে ঘিরে থাকে বা ফেসিকুলাসের অনেকগুলো বান্ডেলকে ঘিরে থাকে এপিমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম। পেশি 3 ধরনের আমরা জানি। একটি হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশির অবস্থানগুলো জানা ইম্পর্টেন্ট। হৃদপেশি থাকে হৃদপিণ্ডে, অনৈচ্ছিক পেশি থাকে দেহের অভ্যন্তরীণ যত ধরনের নালী আছে সবগুলোই হচ্ছে অনৈচ্ছিক পেশি, যেমন রক্তনালী, রেচন নালী, জনননালী, পরিপাক নালী, যত নালী সবই হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির অবস্থানগুলো কোথায়? আমরা জানি ঐচ্ছিক পেশি থাকে আমাদের লিম্বসে, হাতে এবং পায়ে, নেকে, ঘাড়ে, চোখে, ফেসে এবং উদরে, অ্যাবডোমেনে। এই কয়টি জায়গার পেশি আমরা আমাদের নিজেদের ইচ্ছায় সংকুচিত প্রসারিত করতে পারি।
যত ধরনের নালী আছে সব হয়ে যাবে অনৈচ্ছিক পেশি। হৃদপেশি শুধুমাত্র হৃদপিণ্ডে অবস্থিত। ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে যোগসূত্র রক্ষা করে হৃদপেশি। সেটা কিভাবে? আমরা জানি হৃদপেশি গঠনগতভাবে এবং কার্যগতভাবে একই ধরনের নয়। কার্যগতভাবে হৃদপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি, আমাদের ইচ্ছা অনুযায়ী হৃদস্পন্দন হচ্ছে না। আর গঠনগতভাবে হৃদপেশি হচ্ছে ঐচ্ছিক পেশি। একটা জিনিস মনে রাখবো, অনৈচ্ছিক, যেখানে অ আছে সেখানে নতুন করে অর দরকার নেই। তার মানে অনৈচ্ছিক হচ্ছে বেসিক্যালি মসৃণ পেশি। আর যেটি হচ্ছে ঐচ্ছিক পেশি, সেখানে অ না থাকার জন্য একটি অ এখানে বসবে, তার মানে ঐচ্ছিক পেশি হচ্ছে অমসৃণ পেশি। তাহলে হৃদপেশি গঠনগতভাবে ঐচ্ছিক পেশি, তার মানে হচ্ছে হৃদপেশি গঠনগতভাবে অমসৃণ পেশি, কিন্তু কার্যগতভাবে হৃদপেশি একটি মসৃণ পেশি। ঐচ্ছিক পেশির কাজের মাত্রা, কাজের পরিমাণ, কাজের দ্রুততা অনেক বেশি। যেহেতু কাজের পরিমাণ, কাজের মাত্রা এবং দ্রুততা অনেক বেশি, ঐচ্ছিক পেশির কোষগুলোতে নিউক্লিয়াসের পরিমাণ থাকবে অনেক বেশি। নিউক্লিয়াস যেহেতু বেশি থাকে, সো কেন্দ্রে একুমুলেট করা সম্ভব না, সো ঐচ্ছিক পেশির নিউক্লিয়াসগুলো থাকে পরিধির দিকে। কিন্তু হৃদপেশি এবং অনৈচ্ছিক পেশির কার্যকলাপের পরিমাণ, সেই দ্রুততা অনেক কম, সো তাদের প্রত্যেকটি কোষে থাকে একটি করে নিউক্লিয়াস। যেহেতু একটি করে নিউক্লিয়াস থাকে, তারা থাকে কেন্দ্রে। এই বেসিক পার্থক্যগুলো আমরা মনে রাখবো। পেশি, হাড়, তরুণাস্থি এরা পরস্পরের কাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের দিকে বিভিন্ন অস্থি সন্ধির সঞ্চালনে আমরা যে জিনিসটা দেখতে পাই, সেই জিনিসটা হচ্ছে লিভার। একটি লিভারের অনেকগুলো পার্টস আছে, যেমন আর্মস। লিভারের আর্মস বলতে আমরা বুঝাচ্ছি আমাদের দেহের অংশ। পিভট, পিভট বলতে আমরা বুঝাচ্ছি জয়েন্ট বা অস্থি সন্ধি। লোড বলতে বুঝাচ্ছি আমরা দেহের সেই নির্দিষ্ট অংশের ওজন। এবং সর্বশেষ ইফোর্ট, ইফোর্ট বলতে আমরা বুঝাচ্ছি নির্দিষ্ট পেশি কর্তৃক প্রযুক্ত ফোর্স, প্রযুক্ত চাপ। এই চারটা কম্পোনেন্ট নিয়ে লিভার গঠিত। লিভারকে আমরা কম্পোনেন্টগুলোর আপেক্ষিক অবস্থানের উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার, যেখানে পিভট, লোড এবং ইফোর্টের মধ্যে পিভট থাকে লোড ও ইফোর্টের মাঝে। আমরা শুধু মাঝখানে কোনটি থাকে সেটি মনে রাখার চেষ্টা করব। সেকেন্ড ক্লাস লিভারে লোড থাকে পিভট ও ইফোর্টের মাঝে, এবং থার্ড ক্লাস লিভারে ইফোর্ট থাকে পিভট ও লোডের মাঝে। ফার্স্ট ক্লাস লিভারের উদাহরণ আমাদের শরীরে একটি মাত্রই আছে, সেটি হচ্ছে ঘাড়ের সাথে মাথার সঞ্চালন। সেকেন্ড ক্লাস লিভার আমরা দেখতে পাই পায়ের গোড়ালির উপর চাপ দিয়ে দাঁড়ানো। থার্ড ক্লাস লিভারের উদাহরণ অনেক, হাঁটু ভাঁজ করা, নি ভাঁজ করা, এসব জিনিসই হচ্ছে থার্ড ক্লাস লিভারের উদাহরণ। অস্থি, অস্থি সন্ধি এবং পেশির সমন্বয়ে যে কার্যক্রমগুলো হচ্ছে, তার মাধ্যমে শরীরের অঙ্গ সঞ্চালিত হচ্ছে। সো অস্থি এবং লিভার আলোচনার পরে আমরা অবশ্যই যে জিনিসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে অস্থি সন্ধি। অস্থি সন্ধি বলতে কি বোঝায়? দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল, যেখানে অস্থিগুলো পরস্পরের সাথে লিগামেন্টের মাধ্যমে যুক্ত থাকে এবং একটি নির্দিষ্ট সঞ্চালনে ভূমিকা পালন করে, তাই হচ্ছে অস্থি সন্ধি। অস্থি সন্ধিকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে গঠন বিবেচনায়, আরেকটি হচ্ছে সঞ্চালন ক্ষমতা বিবেচনায়। গঠন বিবেচনায় অস্থি সন্ধি হয় দুই ধরনের, তন্তুময়, তরুণাস্থিময় এবং সাইনোভিয়াল। তন্তুময় অস্থি সন্ধিতে তন্তুর আধিক্য থাকে, তরুণাস্থিময় অস্থি সন্ধিতে থাকে তরুণাস্থির আধিক্য। সাইনোভিয়াল অস্থি সন্ধি সেগুলোই যেখানে সাইনোভিয়াল নামক ফ্লুইড থাকে, সাইনোভিয়া নামক গহ্বর থাকে, যারা ফ্রিকশন প্রিভেন্ট করে অনেক বেশি সঞ্চালনে সহায়তা করে। তন্তুময় অস্থি সন্ধি হয় দুই ধরনের, সুচার মাথার হাড়ের অস্থি সন্ধি, গমফোসিস মেক্সিলার সাথে দাঁত, মেন্ডিবুলের সাথে দাঁতের অস্থি সন্ধি, এবং সিন্ডেসমোসিস রেডিয়াস আলনা টিবিয়া ফিবুলার মধ্যকার অস্থি সন্ধি। তরুণাস্থিময় হয় দুই ধরনের, সিনকন্ড্রোসিস এবং সিমফাইসিস। সাইনোভিয়াল অস্থি সন্ধি হয় 7 ধরনের।
7 ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখি। হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলা পরে। তাহলে হে দিয়ে হচ্ছে হিঞ্জ, প্রিয়াতে প্লেন, কেনতে কন্ডাইলয়েড, এলেতে ইলিপসয়েড, সন্ধ্যাতে স্যাডেল, বেলা বল এন্ড সকেট, পরে হচ্ছে পিভট। এই 7 ধরনের অস্থিসন্ধির সচলতার পরিমাণ সবচেয়ে বেশি। সঞ্চালন ক্ষমতার ভিত্তিতে আমরা এখানে যে 6টি নাম পেলাম 1 2 3 4 5 এবং 6, এদেরকে 3টা ভাগে বিন্যস্ত করতে পারি। সঞ্চালন ক্ষমতা অনুযায়ী অস্থিসন্ধি হতে পারে 3 ধরনের। একটি হচ্ছে অসচল, নড়াচড়া করতে পারে না, এর মধ্যে পড়বে সুচার, গমফোসিস এবং সিনকন্ড্রোসিস। আংশিক সচল, এর মধ্যে পড়বে সিনডেসমোসিস এবং সিমফাইসিস। সচল, এর উদাহরণ হচ্ছে সাইনোভিয়াল। তাহলে সবচেয়ে বেশি সচল অস্থিসন্ধি হচ্ছে সাইনোভিয়াল, সবচেয়ে বেশি সংখ্যক অস্থিসন্ধি হচ্ছে সাইনোভিয়াল। যদি জিজ্ঞেস করা হয় সাইনোভিয়ালের মধ্যে সবচেয়ে বেশি কোনটা, তাহলে আমরা বলবো প্লেইন সাইনোভিয়াল। অস্থি এবং অস্থিসন্ধির আলোচনার সাথে সাথে আমাদের যে জিনিসগুলো চলে আসে তা হচ্ছে এদের রিলেটেড প্যাথোলজি। অস্থি রিলেটেড প্যাথোলজি হতে পারে ফ্র্যাকচার অফ বোনস, অস্থি ভেঙে যেতে পারে, অস্থি ভঙ্গ হতে পারে। অস্থিসন্ধি রিলেটেড প্যাথোলজি হতে পারে অস্থিসন্ধি সরে যাওয়া বা ডিসলোকেশন হওয়া। আর আমরা জানি অস্থিসন্ধিতে অস্থিগুলো পরস্পরের সাথে যুক্ত আছে লিগামেন্টের মাধ্যমে। সেই লিগামেন্টের উপরে যদি বেশি পরিমাণে চাপ পড়ে অথবা চাপের বৃদ্ধি পড়ে অথবা লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, তাহলে আমরা সেটাকে বলছি স্প্রেইন বা মচকানো। তাহলে ফ্র্যাকচার, ডিসলোকেশন এবং স্প্রেইন, এই জিনিসগুলো হচ্ছে অস্থি এবং অস্থিসন্ধি সম্পর্কিত প্যাথোলজি। এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে কি কি সিমটম অ্যারাইজ করতে পারে, আমরা ইন জেনারেল ফ্র্যাকচার এবং ডিসলোকেশন ইভেন স্প্রেইনের সিমটমগুলোকে একসাথে নিয়ে আসতে পারি। এদের সিমটমগুলো আমরা মনে রাখতে পারি PSDD। তা হচ্ছে পেইন হবে, ব্যথা হবে, যেই জায়গাটাতে ব্যথা হবে সেই জায়গাটি ফুলে যাবে, সোয়েলিং হবে। ডিফর্মিটি হতে পারে, আকৃতিগত কোনো পরিবর্তন আসতে পারে। আকৃতিগত পরিবর্তন যদি এসেই যায় তাহলে ডিফিকাল্টি ইন মুভমেন্ট, তার মানে নড়াচড়ায় সমস্যা হতে পারে। ফ্র্যাকচারের বিভিন্ন ধরন আছে, সেই ধরন আলোচনা করে আমরা আলোচনা করব ফ্র্যাকচার এবং ডিসলোকেশনের ইন জেনারেল ট্রিটমেন্ট কি, স্প্রেইনের ট্রিটমেন্ট কি। ফ্র্যাকচার মূলত 3 ধরনের হতে পারে। একটাকে বলা হচ্ছে সিম্পল ফ্র্যাকচার, একটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার এবং অপরটি হচ্ছে কমপ্লেক্স ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচার মানে হচ্ছে যেখানে হাড় ভাঙছে কিন্তু চামড়া ছিঁড়ে বা চামড়া বিদীর্ণ করে হাড় বাইরে বের হয়ে আসছে না। কম্পাউন্ড ফ্র্যাকচারে চামড়া ছিঁড়ে যাচ্ছে, হাড় দেখা যাচ্ছে। কমপ্লেক্স ফ্র্যাকচারে যেই জায়গাটাতে হাড় ভাঙছে সেখানে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। কম্পাউন্ড ফ্র্যাকচারকে আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে টাইপ 1, যেখানে স্কিন লেশন লেস দেন 1 সেন্টিমিটার, তার মানে স্কিন যে ছিঁড়ে গেল বা স্কিনে ক্ষতিগ্রস্ত হলো তার পরিমাণটা হচ্ছে 1 সেন্টিমিটার কম। টাইপ 2, এটা হতে পারে স্কিন লেশন মোর দেন 1.1 সেন্টিমিটার হবে, কিন্তু কোনো ধরনের টিস্যু লেশন হবে না। টাইপ 3 হচ্ছে স্কিন লেশন মোর দেন 1 সেন্টিমিটার প্লাস টিস্যু লেশন সাথে বনি লেশন। কমপ্লেক্স ফ্র্যাকচার 2 ধরনের হতে পারে। একটাকে বলা হচ্ছে মাল্টি ফ্র্যাগমেন্টারি, সেখানে অনেকগুলো ছোট ছোট খণ্ডক হবে, হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ডকের পরিমাণ হবে অনেক বেশি, টুকরাগুলো হবে অনেক ছোট। কমিউনেটেড ফ্র্যাকচার বলে আরেকটি কমপ্লেক্স ফ্র্যাকচার আছে, সেক্ষেত্রে সংখ্যার পরিমাণটা কমে আসবে, সাইজটা তুলনামূলক বড় হবে। ফ্র্যাকচার এবং ডিসলোকেশনের ট্রিটমেন্ট যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা 6টা আর মনে রাখবো। ট্রিটমেন্ট অফ ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন। প্রথম আর হচ্ছে রিকগনিশন করা, বোঝা, ক্ষতির মাত্রা বোঝা, ক্ষতির পরিমাণ বোঝা, সেই জায়গায় রক্ত প্রবাহ হচ্ছে কি হচ্ছে না সেটা নিশ্চিত করা, সংবেদনশীলতা আছে কি নাই সেটা নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে রিসাসিটেশন,
সহজ কথায় আমরা যদি বলি তাহলে হচ্ছে ফার্স্ট এইড। ক্ষতস্থান হলে সেটা পরিষ্কার করা, আক্রান্ত স্থান থেকে সরিয়ে আনা, মানসিকভাবে চাঙ্গা রাখা, ব্যথানাশক দেওয়া, দরকারে আইস ব্যবহার করা। 3 নাম্বার হচ্ছে রিপোজিশন। হাড় সরে গিয়ে থাকলে সেই হাড়টাকে যথাস্থানে প্রতিস্থাপন করা, এবং শুধু প্রতিস্থাপন করলেই হবে না, সেটাকে আবার সেই জায়গায় ধরে রাখার ব্যবস্থা করা, যেটাকে আমরা বলছি রিটেনশন বা ইমোবিলাইজেশন। তার মানে ইমোবিলাইজ করতে হবে, মোবিলাইজেশন করতে দেওয়া যাবে না। এর পরের পয়েন্টটি হচ্ছে রেস্ট। ইমোবিলাইজেশন করার পরে রেস্ট নিশ্চিত করতে হবে, সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। সম্পূর্ণ বিশ্রামে রাখার পর কিছুটা সুস্থ হয়ে গেলে যদি কোনো ধরনের অসুস্থতা রেসিডুয়াল উইকনেস থেকেই যায়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রিহেবিলিটেশন। তার মানে দরকার হলে সেখানে ফিজিওথেরাপি দিতে হবে, দরকার হলে ওয়াকিং এইড ইউজ করতে হবে, কিছু ব্যায়ামের মাধ্যমে অস্থিসন্ধির সচলতা বা সক্ষমতার পরিমাণ বাড়াতে হবে। যদি আমরা এবার চিন্তা করি ট্রিটমেন্ট অফ স্প্রেইন বা মচকানো, যেখানে লিগামেন্টের উপর চাপ বৃদ্ধি পেল বা লিগামেন্ট ছিঁড়ে গেল, সেই মচকানো ট্রিটমেন্ট মনে রাখার জন্য একটা প্রচলিত নিমোনিক্স হচ্ছে রাইস। তার মানে রেস্ট, আইস, আইস কম্প্রেশন, সিতে হচ্ছে কম্প্রেশন। তার মানে যেই জায়গাটা মচকে গিয়েছে সেই জায়গাটাকে ঠিক করা, কম্প্রেস করা, সেই জায়গাটাকে ধরে রাখা, এবং ইতে হচ্ছে ইলিভেশন, আক্রান্ত অঙ্গটাকে উঁচুতে অবস্থান করানো, যেন ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন যত বেড়ে যাবে তত স্প্রেইনের যে ঘনত্ব তৈরি হয়েছিল, ক্ষতির মাত্রা যতটুকু বেড়ে গিয়েছিল তার পরিমাণ কমে আসবে। স্কেলেটন সিস্টেম আমরা শেষ করলাম। আমরা এবার শুরু করতে যাচ্ছি প্রাণীর আচরণ। প্রাণীর আচরণের ক্ষেত্রে আমরা অনেকগুলো টার্মের সম্মুখীন হই। এর মধ্যে কিছু টার্ম হচ্ছে টেক্সিস, কিছু হচ্ছে রিফ্লেক্স, কিছু আছে ইনস্টিংক্ট। তো টেক্সিস সংক্রান্ত আলোচনা দিয়ে আমরা প্রাণীর আচরণ শুরু করব। তার আগে আমরা বলতে চাই যে প্রাণীর আচরণে কিছু উদ্দীপনা প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ করে, কিছু স্টিমুলাস প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি স্টিমুলাসের কথা বলি তাহলে সেই স্টিমুলাস হতে পারে 2 ধরনের। একটা হচ্ছে ইন্টারনাল স্টিমুলাস, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্টিমুলাস। ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টিমুলাসের উপর ভিত্তি করে প্রাণীর দেহে কিছু রিফ্লেক্স তৈরি হতে পারে, কিছু ইনস্টিংক্ট ডেভেলপ করতে পারে, কিছু টেক্সিস তৈরি হতে পারে। এই যে স্টিমুলাস আছে, এই স্টিমুলাসকে আবার ভাগ করা যেতে পারে 3 ভাগে। সেটা হচ্ছে ইনিশিয়েটিং স্টিমুলাস, একটা হতে পারে রিলিজিং স্টিমুলাস, আর একটা হচ্ছে টার্মিনেটিং স্টিমুলাস। স্টিমুলাসটা শুরু করলো, সেই স্টিমুলাস শুরু হওয়ার পরে যে কাজটি করলো সেই কাজটি সংগঠনের দিকে নিয়ে যাওয়া, এবং কাজটি সম্পন্ন হওয়ার জন্য যে স্টিমুলাস, এই টোটাল স্টিমুলাসটাকে বলা হচ্ছে স্টিমুলাস সাইকেল। টেক্সিসের সাথে স্টিমুলাসের সম্পর্ক কি? কোনো স্টিমুলাই যদি কোনো প্রাণীর কোনো দিকমুখিতা নির্ধারণ করে দেয়, কোনো দিকে যাওয়ার দিকে নির্দেশ করে, তাহলে সেটাও এক ধরনের স্টিমুলাস। টেক্সিস মানে হচ্ছে কোনো উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে তার দিকে যাওয়া অথবা তার বিপরীত দিকে যাওয়া। টেক্সিস সেই হিসেবে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে পজিটিভ, তার মানে উদ্দীপনার দিকে অগ্রসর হওয়া, আরেকটি হচ্ছে নেগেটিভ, তার মানে উদ্দীপনার বিপরীত দিকে অগ্রসর হওয়া। পজিটিভ টেক্সিস আবার অনেক ধরনের হতে পারে। সেই পজিটিভ টেক্সিসের মধ্যে আমরা জানি কিছু কিছু নাম আছে, সেই নামগুলোই আমার এমসিকিউতে আমাকে উত্তর সলভ করার জন্য সহায়তা করবে। যেমন ফোনোটেক্সিস, শব্দের দিকে যাওয়া; ফটোটেক্সিস, আলোর দিকে যাওয়া; হাইড্রোটেক্সিস, পানির দিকে যাওয়া; গ্রেভিটেক্সিস বা জিওটেক্সিস, অভিকর্ষজ ত্বরণের দিকে যাওয়া; ইলেকট্রোটেক্সিস, ইলেকট্রিক ফিল্ডের দিকে যাওয়া; ম্যাগনেটোটেক্সিস, ম্যাগনেটিক ফিল্ডের দিকে যাওয়া। কিন্তু কিছু কিছু টেক্সিস আছে যেই নামগুলো শুনলে হয়তো আমরা টেক্সিসের ধরন বুঝবো না। এর মধ্যে একটি হচ্ছে অ্যারোটেক্সিস, অক্সিজেন ঘনত্বের দিকে যাওয়া; এনিমোটেক্সিস, বায়ু প্রবাহের দিকে যাওয়া; রিওটেক্সিস, তরল পদার্থের দিকে যাওয়া; এবং আরেকটা হচ্ছে থিক মেটোটেক্সিস, যার মানে স্পর্শের দিকে যাওয়া। এছাড়া অন্যান্য যে টেক্সিস সংক্রান্ত শব্দগুলো আছে, সেই শব্দের প্রথম অংশটা প্রিফিক্সটাই আমার টেক্সিসের ধরন নির্দেশ করে দেয়। টেক্সিসের পরে যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রিফ্লেক্স। রিফ্লেক্স কি? রিফ্লেক্স এমন একটি উপাদান যা নিজের ইচ্ছানুযায়ী হচ্ছে না, অথবা একদম মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে হচ্ছে না। আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড নিয়ন্ত্রিত কিছু ইভেন্ট আছে যা আমাদের রিফ্লেক্স নির্দেশ করে। রিফ্লেক্স হতে পারে 2 ধরনের, একটা হচ্ছে টনিক রিফ্লেক্স এবং অপরটি হতে পারে ফেসিক রিফ্লেক্স। টনিক রিফ্লেক্স এবং ফেসিক রিফ্লেক্সের মধ্যে পার্থক্য কি? টনিক রিফ্লেক্সে সারাটা দীর্ঘস্থায়ী হবে,
যে রেসপন্সটা হবে সেটা হবে অনেক লং লাস্টিং। ফেজিক রিফ্লেক্সে একটা নির্দিষ্ট ফেজ জুড়ে হবে, সেটা হবে নট লং লাস্টিং, শর্ট লাস্টিং। এই রিফ্লেক্সকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আনকন্ডিশনড রিফ্লেক্স, যেটার সাথে কোনো ধরনের কন্ডিশন রিলেটেড না, যেটা সহজাত, যেটা অটোমেটিক আসবে। আরেকটি হচ্ছে কন্ডিশনড রিফ্লেক্স। এই দুই ধরনের রিফ্লেক্সের কথা বলেছেন পাভলোভ। পাভলোভের তত্ত্ব অনুযায়ী যদি কোনো একটি কুকুরকে কোনো একটি নির্দিষ্ট কন্ডিশনে অভ্যস্ত করা যায়, তাহলে আনকন্ডিশন রিফ্লেক্সে সে যে বিহেভিয়ার প্রদর্শন করবে, কন্ডিশন রিফ্লেক্সেও সে একই বিহেভিয়ার প্রদর্শন করবে। একটি কুকুরকে প্রথমে খাবার দেখানো হলো, খাবার দেখানোর জন্য তার আনকন্ডিশন রিফ্লেক্স অনুযায়ী স্যালাইভেশন হলো। পরবর্তীতে খাবার যখন দেওয়া হচ্ছে তার সাথে সাথে একটি ঘন্টা বাজানো চল তৈরি করা হলো। কুকুরটি আস্তে আস্তে বুঝতে শিখলো খাবারের সাথে ঘন্টা বাজানোর সময় একটি সম্পর্ক আছে। পরবর্তীতে খাবার না দিয়ে ঘন্টা বাজানো হলো। কুকুরটি ভাবলো যে ঘন্টা বাজানোর সাথে সাথে হয়তো খাবারটি আসছে, ফলে খাবার আসার জন্য তার যে আনকন্ডিশন রিফ্লেক্স তৈরি হওয়ার কথা ছিল, ঘন্টা বাজানোর মতো কন্ডিশন তৈরি করে সেই আনকন্ডিশন ঘটনাটাই কিন্তু ঘটানো সম্ভব। সো রিফ্লেক্সকে ওই দিক থেকে চিন্তা করলে আনকন্ডিশন এবং কন্ডিশন এই দুই ভাগে ভাগ করা যায়। রিফ্লেক্সের আলোচনার পরে আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট অনেকটা আনকন্ডিশন রিফ্লেক্সের মতোই। ইনস্টিংক্ট আনকন্ডিশন রিফ্লেক্সের উপরের ধাপে অবস্থিত। ইন এসেন্স ইনস্টিংক্ট হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি, যে সহজাত প্রবৃত্তির তুলনায় আমরা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রেসপন্স তৈরি করতে পারি। ইনস্টিংক্টের আলোচনায় যে টার্মগুলো চলে আসে, সেই আলোচনাটা যদি আমরা একটু ডায়াগ্রামাটিক্যালি করতে চাই, তাহলে আমরা বলতে পারি এইভাবে: যদি কোনো স্টিমুলাই আসে, তাহলে ইনেট রিলিজিং মেকানিজম বা সহজাত রিলিজিং প্রক্রিয়ার তৈরি হবে। সেই সহজাত রিলিজিং প্রক্রিয়ায় পেশির সংকোচন বা প্রসারণ হবে। পেশির সংকোচন ও প্রসারণের জন্য তৈরি হবে একটা ফিক্সড অ্যাকশন পটেনশিয়াল বা এফএপি। এই ফিক্সড অ্যাকশন পটেনশিয়াল যেটা করতে পারে সেটা হচ্ছে ইনস্টিংক্ট দ্বারা তাড়িত হয়ে যে নির্দিষ্ট কাজটি করা দরকার ছিল সেটা হবে। ফিক্সড অ্যাকশন পটেনশিয়ালের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে স্টেরিওটাইপি, তার মানে হচ্ছে একই ধরনের কাজই হবে, একটা নির্দিষ্ট ধরনের কাজই হবে। ইউনিভার্সালিটি, একটি প্রজাতির সকল প্রজাতির উদ্ভিদ বা প্রাণী একই ধরনের পটেনশিয়াল শো করবে, একই ধরনের অ্যাকশন শো করবে। ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, যদি প্রজাতি একটি সদস্যকে অন্য একটি সদস্য থেকে আলাদা করে নেওয়া হয় বা অন্যান্য সকল সদস্য থেকে আলাদা করে নেওয়া হয়, তারপরে ইনস্টিংক্ট দ্বারা তাড়িত হয়ে সে যে কাজটি করবে সেটা তার প্রজাতিভুক্ত সকল প্রাণীই করবে। এছাড়া আছে বেলিস্টিকনেস, তার মানে হচ্ছে একটি নির্দিষ্ট উদ্দীপনা দ্বারা তাড়িত হয়ে যতটুকু কাজ করার কথা ছিল ঠিক ততটুকু কাজই সে করবে। ফিক্সড অ্যাকশন পটেনশিয়াল এবং ইনস্টিংক্ট এই দুটার মধ্যে সম্পর্কটা তাহলে ওতপ্রোতভাবেই জড়িত। এরপরে যে শব্দগুলো আমাদের আলোচনায় আসবে তা হচ্ছে মাইগ্রেশন বা পরিযান বা অভিপ্রয়াণ। এই মাইগ্রেশন আমরা পাখিদের মধ্যে দেখি। এই মাইগ্রেশনের টাইপসগুলো কি কি? মাইগ্রেশন হতে পারে তিন ধরনের। একটি হচ্ছে সিজনাল মাইগ্রেশন, ঋতু পরিবর্তনের সাথে সাথে যে মাইগ্রেশনটা হয়। একটা হতে পারে লেটিটিউডিনাল মাইগ্রেশন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অথবা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যে মাইগ্রেশনটা হয়। আরেকটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাইগ্রেশন, যেই মাইগ্রেশনে পূর্ব থেকে পশ্চিম দিকে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে পাখিদের মাইগ্রেশন হয়। মাইগ্রেশনের প্রধান কারণগুলো কি কি? বিভিন্ন প্রতিকূল পরিবেশ। সেই প্রতিকূল পরিবেশ হতে পারে নিজের জীবন ধারণের জন্য, সেই প্রতিকূল পরিবেশ হতে পারে প্রজনন বিরোধী, সেই প্রতিকূল পরিবেশ হতে পারে খাদ্যের স্বল্পতা, সেই প্রতিকূল পরিবেশ হতে পারে তাপমাত্রার অনেক বেশি তারতম্য। এই প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য, নতুন জায়গায় আবাস তৈরির জন্য, প্রজনন ক্ষেত্র তৈরির জন্য, খাদ্যের আধিক্য তৈরির জন্য যে পরিযান সংঘটিত হয়, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ঘটনাটি ঘটে, তাই হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনের পরে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন প্রাণীর মধ্যে অপত্য যত্ন। অপত্য যত্ন বলতে আমরা বোঝাচ্ছি যে ডটার এনিম্যাল তৈরি হলো, সেই ডটার এনিম্যাল এর প্রতি মাদার এনিম্যাল বা প্যারেন্ট এনিম্যালের যে ভালোবাসা বা যে যত্নের প্রক্রিয়া, যেটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। মানুষ ছাড়া অন্যান্য কিছু প্রাণীর মধ্যেই অপত্য যত্নের ধারণাটা অনেক বেশি বিকশিত। অপত্য যত্নের ধারণাটা বিকশিত আমরা দেখেছি মোটামুটি তিনটি প্রাণীর মধ্যে বেশ ভালোভাবে। সেই তিনটি প্রাণীর মধ্যে অপত্য যত্নের যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা, সেটাই আমরা এখন শুরু করতে যাচ্ছি। যেমন অপত্য যত্ন আমরা দেখেছি মাছের মধ্যে, যেমন 3 কাটা স্টিলব্যাক ব্যাং, গ্ল্যাডিয়েটর ব্যাং এবং পাখি
পানকৌড়ি। অপত্য যত্ন সংক্রান্ত এই তিনটি প্রাণীর মধ্যে আমরা কিছু তুলনামূলক আলোচনা শুরু করব। প্রথম থেকে শুরু করি আমরা কিছু পয়েন্ট, যেমন প্রজননকাল। 2 নম্বর বিষয় হতে পারে বাসা নির্মাণ, অপত্য জন্য বাসা নির্মাণ, সন্তানের জন্য বাসা নির্মাণ। 3 নম্বর ডিমের নিরাপত্তা বিধান। এবং চতুর্থত যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে অপত্য যত্নকাল, কতদিন যাবৎ অপত্যের প্রতি তারা নিবিড় যত্ন দেখায়। প্রজননকাল মাছের ক্ষেত্রে 3টা টেস্টিকল ব্যাগের ক্ষেত্রে প্রজননকাল হচ্ছে বসন্তকাল, ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর, এবং বাকির ক্ষেত্রে হচ্ছে মে থেকে অক্টোবর। বাসা নির্মাণে মাছের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র পুরুষ সদস্যই অংশগ্রহণ করে, ব্যাঙের ক্ষেত্রেও শুধুমাত্র পুরুষ সদস্যই অংশগ্রহণ করে, কিন্তু পাখির ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী 2 ধরনের সদস্যই অংশগ্রহণ করে। ডিমের নিরাপত্তা বিধানে মাছের ক্ষেত্রে পুরুষ সদস্যের ভূমিকাই বেশি, স্ত্রী সদস্য ডিম পেড়েই তার দায়িত্ব শেষ করে, পুরুষ সদস্য ডিমের রক্ষণাবেক্ষণ করে, ডিম থেকে নতুন মাছ তৈরির সময়কাল পর্যন্ত তার নিরাপত্তা বিধান করে। ব্যাঙের ক্ষেত্রে পুরুষ বাসা নির্মাণ করলেও পুরুষ এবং স্ত্রী 2জন মিলেই ডিমের নিরাপত্তা বিধান করে। পাখির ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী মিলে বাসাও নির্মাণ করে, ডিমের নিরাপত্তা বিধানও করে। অপত্য যত্নকাল মাছের জন্য প্রায় 2 সপ্তাহ, ব্যাঙের জন্য প্রায় 40 দিন, এবং পাখির জন্য প্রায় 1 মাস বা 30 দিন। মানুষের সাথে এই চমৎকার মিল মাছ, ব্যাঙ এবং পাখির মধ্যে আমরা দেখতে পাই। এরপর সর্বশেষ যে অংশটি দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব সেটি হচ্ছে মৌমাছির সামাজিক সংগঠন। একটি মৌমাছির সামাজিক ব্যবস্থা অনেকাংশেই মানুষের সামাজিক ব্যবস্থার সাথে মিলে যায়। সেখানে নেতৃত্ব আছে, সেখানে শ্রম বন্টন আছে, সেখানে মারামারি হানাহানি আছে, সেখানে উত্তরাধিকার নির্বাচন আছে। মৌমাছির একটি গোত্রের মধ্যে 3 ধরনের মৌমাছি দেখা যায়। একটিকে বলা হচ্ছে রানী মৌমাছি বা উর্বর মৌমাছি, যে সকল কিছু মনিটরিং করবে, নতুন নতুন মৌমাছি জন্ম দিবে, সব ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ যার হাতে। পুরুষ মৌমাছি, যার কাজই হচ্ছে স্ত্রী মৌমাছিকে নিষিক্ত করতে সহায়তা করা। আরেকটি হচ্ছে কর্মী মৌমাছি, যারা হচ্ছে অনুর্বর স্ত্রী মৌমাছি, যারা বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করবে, লার্ভার যত্ন নিবে, মৌচাকের গড়ন ঠিক রাখবে, মধু আহরণ করবে, নানা ধরনের সামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত। মৌমাছির সামাজিক সংগঠনে আমরা কিছু কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে পারি। প্রথম যে শব্দটি চলে আসে সেটি হচ্ছে শ্রম বন্টন। কর্মী মৌমাছি কতটুকু কাজ করবে, কতটুকু কার দায়িত্ব, সেই দায়িত্ব ভাগ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে রানী মৌমাছি। সাধারণত 3 থেকে 4 দিন বয়সেই মধু কুঠুরি পরিষ্কার করা তারা শুরু করে। তার মানে পরিষ্কার করার মতো ছোটখাটো কাজ শুরু হয়ে যায় ডে 3, ডে 4-এ, এবং ডে 18 অথবা ডে 20-তে এসে শুরু হয় মধু আহরণের মতো গুরুত্বপূর্ণ কাজ। শ্রম বন্টনের পরে যে টপিকটি চলে আসে সেটি হচ্ছে ভাব বিনিময়। মৌমাছিদের মধ্যে ভাব বিনিময় সংঘটিত হয় তাদের নিঃসৃত বিভিন্ন গন্ধবস্তু বা ফ্রেগনেন্সের মাধ্যমে, এবং সর্বশ্রেষ্ঠ যেই ভাব বিনিময় প্রক্রিয়াটি তাদের মধ্যে রয়েছে সেটি হচ্ছে মৌনৃত্য। তৃতীয়ত যে পয়েন্টটি চলে আসে সেটি হচ্ছে স্বাস্থ্য রক্ষা, এবং চতুর্থত প্রতিরক্ষা। প্রতিরক্ষার ব্যাপারটা খুবই সহজ, হুল দিয়ে তারা প্রতিরক্ষার দায়িত্ব পালন করে। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে মৌমাছির যে চাক, সেক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কিছু উপাদান আছে, কিছু জীবাণু বা উদ্ভিদ প্রতিরোধ সম্পন্ন কিছু উপাদান আছে। অ্যান্টিবায়োটিক গুণ সম্পন্ন উপাদানগুলোর মধ্যে আছে মধু, মৌরুটি, মৌচাক, এবং উদ্ভিদ প্রতিরোধক্ষম উপাদানের মধ্যে আছে প্রোপেলিস। রানীর মৃত্যুতে নতুন উত্তরাধিকার বা নতুন রানী নির্বাচনের প্রক্রিয়াটিও খুব সুন্দরভাবে চালু আছে। সাধারণত রানী মারা গেলে সেক্ষেত্রে 3 দিন বয়সের একটি স্ত্রী মৌমাছিকে রানী মৌমাছি হিসেবে গঠন প্রক্রিয়া শুরু হয়।
তাকে রাজসিক জেলি খাওয়ানো হয় এবং 18 থেকে 20 দিনের মধ্যে তাকে রানীর ভূমিকা অবতীর্ণ করা হয়। এছাড়াও সামাজিক বিভিন্ন অসঙ্গতির কারণে হানাহানি, মারামারি, চুরি ডাকাতি এগুলো লেগেই থাকে। অনেক মৌচাক দখল করে নেওয়া, মৌচাক ভেঙে দেওয়া, সেই ঘটনাগুলো সংঘটিত হয়। রানী মৌমাছি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। মানব সমাজের মধ্যেও যেমন নেতৃত্ব গুণাবলী সম্পন্ন কিছু মানুষ আছে যারা কর্মী দ্বারা এবং তাদের সাপোর্টিভ ম্যাটেরিয়াল দ্বারা একটা সমাজকে সুসংগঠিত রাখে, মৌমাছির ক্ষেত্রেও সেই সুসংগঠন মাত্রাটা অনেক বেশি প্রকট। সেটা শুধুমাত্র শ্রম বন্টন, ভাব বিনিময় নয়, ঠিক তেমনি সমাজের বিভিন্ন সদস্যের স্বাস্থ্য রক্ষা, প্রতিরক্ষা, সামাজিক বিভিন্ন নিয়ম মেনে চলা এবং কর্ম সম্পাদন করা, পরবর্তীতে প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন খাদ্য জমা রাখার ব্যবস্থা, যেটা সাধারণত শীতকালে তারা করে থাকে, পরবর্তী প্রতিকূল অবস্থায় যেন খাদ্য জমিয়ে রাখতে পারে সেই জিনিসটা মেনটেন করা এবং সেই জিনিসটা নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাও মৌমাছিদের সামাজিক সংগঠনে দেখা যায়। সো প্রাণী আচরণের মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসগুলো টাচ করেছি তার মধ্যে ছিল টেক্সিস, স্টিমুলাই, ইনস্টিংক্ট, মাইগ্রেশন, ফিক্সড অ্যাকশন পটেনশিয়াল, কিছু অপত্য যত্নের তুলনামূলক আলোচনা এবং সর্বশেষ মৌমাছির সামাজিক সংগঠন। আমাদের আলোচনা এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ।